নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের বাংলা সাহিত্য কথা থেকে আবার আমি একটি গল্প নিয়ে এলাম আপনাদের জন্য। এই গল্পটি অনেক পুরনো দিনের গল্প, যদি অনেকে নাম শুনেওছেন কিন্তু পুরোটা জানেন কিনা জানি না, আবার অনেকে হয়তো পুরোটা জানেন। গল্পটির নাম সসে মীরা। সসে মীরা আমরা এমনিতেও একটা লোক প্রবাদ ধরনের প্রচলিত আছে সমাজের মাঝে, সেটাকে নিয়ে আমরা অনেকে কথাবার্তা বলি, সসে মীরার অনেকে উদাহরণ দিই। তো সেই সসে মীরা জিনিসটা কি এই গল্পটি থেকে জানা যাবে। তো আমি বলি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস দেবেন, সাবস্ক্রিপশান নিতে ভুলবেন না। তাহলে আমি গল্পটি শুরু করি। গল্পটি হলো মহারাজ বিক্রমাদিত্যের সময়ের। মহারাজ বিক্রমাদিত্য ছিলেন তখন উজ্জয়িনীর রাজা। তার রাজসভায় শিল্পী, কবি, পণ্ডিতদের যেমন সমাবেশ হয়েছিল, তেমনি এর আগের ভারতের কোনো রাজসভাতেই কিন্তু হয়নি। কবি কালিদাস এই রাজসভায় স্থান পেয়েছিলেন রাজকবি হিসাবে বা সভাকবি হিসাবে। তিনি হলেন নবরত্নের শ্রেষ্ঠ রত্ন, রাজার অত্যন্ত প্রিয় পাত্র। মহারাজ বিক্রমাদিত্যের রানী ছিলেন রানী ভানুমতী। একবার রাজা রাজশিল্পীকে আদেশ করলেন রানী ভানুমতীর একখানা অপূর্ব সুন্দর ছবি এঁকে দিতে। রাজ নির্দেশে শিল্পী পরম যত্নে রানীর ছবি আঁকতে লাগলো। সভাসদগণ যারা রানীর ছবি দেখলেন তারাই করলেন উচ্ছ্বসিত প্রশংসা। রাজা নিজেও ছবি দেখে মুগ্ধ হলেন। রাজসভা শিল্পীর প্রশংসায় মুখর হয়ে উঠল। শুধু সভাকবি কালিদাস একবার দু চোখ তুলে ছবিটার দিকে তাকিয়ে আবার মুখ নিচু করে লিখে যাচ্ছেন, তিনি কিছুই বলছেন না। বিস্মিত হয়ে রাজা জিজ্ঞেস করলেন কালিদাসের অভিমত। কালিদাস বললেন, নিখুঁত হয়নি মহারাজ এই ছবি। রাজশিল্পীর মুখ ম্লান হয়ে গেল। তিনি অধবদনে দাঁড়িয়ে রইলেন। কালিদাস যখন হাত নেড়ে কথা বলছিলেন তখন তার হাতের কলম থেকে এক ফোঁটা কালি ছিটকে পড়ল ছবিটার মধ্যে। কালিদাস তখন বলে উঠলেন, হ্যাঁ, এবার নিখুঁত হলো তোমার আঁকা ছবি রাজশিল্পী। রানী ভানুমতীর দেহে ছিল একটা তিল। রাজশিল্পী সেই তিলের সন্ধান জানতেন না বলেই ছবিতে সে তিল আঁকতে পারেননি। কালিদাসের কলম থেকে ছিটকে পড়া কালিতে সেই তিলের সৃষ্টি হয়েছিল। রাজা প্রথম অবাক হয়েছিলেন, পরে ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন কালিদাস কোনোদিন প্রকাশ্যে ভানুমতীকে দেখেননি, তবে কি করে জানলেন সেই তিলের খবর? ক্রুদ্ধ হয়ে রাজা মন্ত্রীকে আদেশ দিলেন কালিদাস যেন কোনোদিন আর রাজার সামনে না পড়েন, তিনি আর তার মুখদর্শন করবেন না। মন্ত্রী ভাবলেন কালিদাস এমন গুণী ব্যক্তি, তাকে হত্যা করাও সঙ্গত নয়, আবার তাড়িয়ে দেওয়াও অনুচিত। এক সময় রাজার রাগ পড়ে যেতে পারে, তখন হয়তো তিনি কালিদাসের জন্য দুঃখও করতে পারেন। এই ভেবে মন্ত্রী কালিদাসকে লুকিয়ে রাখলেন নিজের অন্তঃপুরে। কালিদাস তখন থেকে রানী বেশেই মন্ত্রীর অন্তঃপুরে বাস করতে লাগলেন। এদিকে একদিন মহারাজ বিক্রমাদিত্যের উপযুক্ত পুত্র ছিলেন রাজকুমার বীরকেশরী। বীরকেশরী একদিন বেরিয়েছেন মৃগয়ায়। সারা অরণ্যে ঘুরে ফিরে রাজকুমার অত্যন্ত ক্লান্ত হয়ে এক পুকুরের তীরে বড় একটা গাছে ঘোড়া বেঁধে নিজেও বিশ্রাম করতে বসলেন। সঙ্গীরা তখন এসে পৌঁছায়নি বলে রাজকুমার উঠতেও পারছেন না। এদিকে বেলা পড়ে এলো, সূর্য প্রায় অস্তগমনোদ্যত। এমন সময় নিবিড় মেঘে সারা আকাশ আচ্ছন্ন হয়ে গেল। প্রবল বেগে বায়ু বইতে লাগলো। ভয় পেয়ে ঘোড়াও ছুটে পালালো। রাজকুমার কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোকে তিনি দেখতে পেলেন অতি লঘুপদে এগিয়ে আসছে একটা বিরাটকায় বাঘ। ভয় পেয়ে রাজকুমার দৌড়ে গিয়ে আশ্রয় নিলেন এক গাছে। গাছের উপর উঠে আবার বিহ্বল হয়ে পড়লেন তিনি। গাছের ডালে শুয়ে আছে এক ভালুক। বিহ্বল হয়ে ভাবছেন রাজপুত্র কি করবেন তিনি। গাছে আছে ভালুক, আবার নিচে ওঁত পেতে আছে বাঘ। বাঘ অত্যন্ত লোলুপ হয়ে উঠেছে। অতএব রাজকুমার ভাবলেন এই দুই শত্রুর মধ্যে আপাতত বাঘই ভীষণতর। অতএব এর হাত থেকে আত্মরক্ষাই প্রধান কর্তব্য। এই ভেবে তিনি গাছে থাকাই শ্রেয় বিবেচনা করলেন। রাজকুমার নীতিশাস্ত্রের উপদেশ অনুযায়ী আরও ভাবলেন ভালুক আর বাঘ উভয়ে শত্রু, অতএব নিজের স্বার্থে ভালুকের সঙ্গে সন্ধি স্থাপন করাই কর্তব্য। এই বিবেচনা করে রাজকুমার আস্তে আস্তে ভালুকের গায়ে হাত দিয়ে তার ঘুম ভাঙিয়ে বললেন, বন্ধু, শত্রু নিকটে, এখন আর ঘুমিও না, উঠো। রাজপুত্রের কথা শুনে ভালুক আস্তে আস্তে উঠে পড়ছিল। তারপর নিচের দিকে তাকিয়ে ভীষণ দর্শন বাঘকে দেখে ভালুক ভয়ে ভয়ে রাজপুত্রের পরিচয় জিজ্ঞাসা করল।
রাজপুত্র তার নিজের পরিচয় দিলে ভালুক সন্তুষ্ট হলো, অনেকটা আশ্বস্তও হলো। তারপর ধর্মসাক্ষী করে রাজপুত্র আর ভালুক উভয়ে বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হলো। উভয়ে প্রতিশ্রুত হলো পরস্পরকে বিপদ থেকে আর শত্রু থেকে রক্ষা করবে। রাজপুত্র অত্যন্ত ক্লান্ত হয়ে আছেন, এই বিবেচনা করে ভালুক প্রস্তাব করল রাজপুত্র এখন ঘুমোবেন আর ভালুক জেগে থেকে তাকে পাহারা দেবে। তারপর শেষ রাতে ভালুক রাজপুত্রকে ডেকে জাগিয়ে দেবে, তখন রাজপুত্র জেগে থেকে ভালুককে পাহারা দেবেন আর ভালুক ঘুমোবে। কথা মতো রাজকুমার একটা ডাল আশ্রয় করে অতি সাবধানে শুয়ে পড়লেন। তারপর অতি শীঘ্রই গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন। রাজকুমারকে ঘুমোতে দেখে বাঘ ভালুককে ভয় দেখিয়ে অনুরোধ করে নিজের সপক্ষে আনার চেষ্টা করল, কিন্তু ভালুক নীতিধর্ম বিসর্জন দিয়ে রাজপুত্রের বিরোধিতা করতে রাজিই হলো না। ভালুক বলল, ভীরুকে ভয় থেকে রক্ষা করা এবং শরণাগতকে আশ্রয় দেওয়াই একমাত্র কর্তব্য। ভালুকের কথা শুনে বাঘ ভীষণ তর্জন গর্জন করে তাকে শাসাতে লাগলো। সেই গর্জনে রাজপুত্রের ঘুম ভেঙে গেল। ভালুক তাকে সান্ত্বনা দান করে এবার নিজে ঘুমোবার উদ্যোগ করল। রাজপুত্র জেগে পাহারা দিতে লাগলেন। ভালুক যখন গভীর ঘুমে আচ্ছন্ন হলো, তখন বাঘ রাজপুত্রকে লক্ষ্য করে বলল, রাজপুত্র, তুমি ওই বেল্লিক ভালুকটাকে ঠেলে ফেলে দাও। আমি ওর রক্তমাংস আহার করে পরিতৃপ্ত হয়ে চলে যাই। তুমি নিশ্চিন্তে নির্ভয়ে বাড়ি যাও। আমি তোমাকে অভয় দিচ্ছি, তোমার কোনো অনিষ্ট করব না। আর যদি আমার কথা না শোনো, তবে যখন তুমি গাছ থেকে নামবে তখনই আমি তোমার ঘাড় মটকাবো। বাঘের কথা শুনে রাজপুত্র ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি আর অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই ভালুককে এক ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিতে চাইলেন। ভালুক কিন্তু তার লম্বা লম্বা নখ দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে বাঘের মুখ থেকে বেঁচে গেল। তারপর রাজপুত্রকে সম্বোধন করে বলল, তুমি চপল স্বভাব বালক, এখনও ভালো মন্দ বোধ জাগেনি, তাই তোমাকে ক্ষমা করলুম। এদিকে পূর্ব আকাশে অরুণ বর্ণ ধারণ করেছে। রাজপুত্রের সঙ্গীগণ তার খোঁজে এদিকে আসছে। দূর থেকে তাদের কলকোলাহল এবং ঘোড়ার শব্দ শোনা গেল। ভালুক তখন এক হাতে রাজপুত্রের ঝুঁটি ধরল আর এক হাতে সজোরে তার গালে চাপড় দিল। স সে মীরা। ভালুক একটা করে অক্ষর বলে আর একটা করে চাপড় দেয়। তারপর সে গভীর অরণ্যে প্রস্তাব করল। সঙ্গীরা এসে রাজপুত্রকে খুঁজে পেল, কিন্তু রাজপুত্র তখন পাগল হয়ে গেছেন। তিনি কেবলই বলছেন স সে মীরা। তার মুখে শুধু এই এক রব, স সে মীরা। কোনো দিকে তার দৃষ্টি নেই, মুখে তার অন্য কোনো কথা নেই। সঙ্গীরা রাজকুমারকে রাজধানীতে নিয়ে গেল। রাজাপুত্রের অবস্থা দেখে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তিনি রাজপুত্রকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাজপুত্র শুধুই বলেন, স সে মীরা। রাজপুরীতে যত আত্মীয় ছিলেন, বন্ধু ছিলেন, সবাই এলেন রাজপুত্রের মুখে স্বাভাবিক কথা ফুটিয়ে তুলতে, কিন্তু কারো চেষ্টাই সফল হলো না। রাজপুত্র কেবলই বলতে লাগলেন, স সে মীরা। রাজা যখন দেখলেন কিছুতেই রাজপুত্র সুস্থ এবং স্বাভাবিক হচ্ছেন না, তখন তিনি সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজপুত্রকে যে নিরাময় করবে তাকে 1,00,000 মুদ্রা পুরস্কার দেয়া হবে। 1,00,000 মুদ্রার লোভে কত দেশ থেকে কত বৈদ্য এলেন, চিকিৎসক এলেন কত জ্ঞানী গুণী ব্যক্তি, কিন্তু কেউ আর রাজপুত্রের মুখে অন্য কোনো কথা ফোটাতে পারলেন না। রাজপুত্রের রোগ কি আর কেনই বা তিনি এমন করছেন, কেউ তার কোনো হদিশ পেল না। রাজা নিরুপায় হয়ে মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, বিপদে আপদে তুমি আমার পরিত্রাতা। এবারও তুমি যদি একটা ব্যবস্থা না করো, তবে আর আমারও বাঁচার আশা দেখি না। তুমি যা হোক একটা বিহিত বন্দোবস্ত করো। রাজার কাতরোক্তি শুনে মন্ত্রী তাকে সান্ত্বনা দান করে বললেন, দেখি কি হয়। মন্ত্রী বাড়ি চলে গেলেন। পরদিন অতি প্রভাতে স্নানাদি সম্পন্ন করে মন্ত্রী এলেন রাজসভায়। সভাসদগণ রাজসভায় উপস্থিত ছিলেন। সবাই ব্যাকুল চিত্তে অপেক্ষা করছিলেন মন্ত্রীর জন্যে। মন্ত্রী কী উত্তর দেন রাজাকে, তাই শুনবার জন্য। মন্ত্রী এসে বললেন, আমার বৌমা বললেন যে মন্ত্রতন্ত্র কিংবা ঔষধাদি ছাড়াই শুধু বাক্যপ্রভাবে রাজকুমারের রোগ দূর করবেন। মন্ত্রীর কথা শুনে রাজার আর তর্স হয় না। তিনি তখনই পাঠালেন মন্ত্রীকে তার বৌমাকে নিয়ে আসবার জন্য। মন্ত্রীর বাড়িতে দোলা পাঠানো হলো। রাজসভায় একদিকে পর্দা টানানো হলো। পর্দার আড়ালে বসবেন মন্ত্রীর বধূমাতা। তিনি তো আর রাজসভায় প্রকাশ্যভাবে উপস্থিত হতে পারেন না। কিছুকাল পর মন্ত্রী আর বৌমাকে সঙ্গে নিয়ে রাজসভায় উপস্থিত হলেন। পর্দার আড়ালে বসলেন মন্ত্রীর বধূমাতা। এবারে রাজা বসলেন রাজকুমারকে কাছে নিয়ে। রাজার পরিষদবর্গও যার যার আসন নিয়ে বসলেন।
পর্দার আড়াল থেকে শোনা গেল বধূর কণ্ঠ। রাজার কাতরতা দেখে বধূ বিনয়ী মধুর কণ্ঠে বলতে লাগলেন বনের কাহিনী। সমস্ত সকলেই অবাক হয়ে শুনলেন বাঘ ভাল্লুক আর রাজকুমারের কাহিনী, শুনলেন রাজপুত্রের বিশ্বাসঘাতকতার কথাও। রাজা জিজ্ঞেস করলেন রাজপুত্রকে, সত্যি কি বনে এই ঘটনা ঘটেছিল? রাজপুত্র উত্তর দিলেন, সে মীরা। রাজার কপালে করাঘাত। গল্প শুনেও তো রাজকুমার সুস্থ হলেন না, তবে বুঝে আর রোগ তার আরোগ্য হবে না। এবারে পর্দার ওপার থেকে শোনা গেল একটি শ্লোক, সদ্ভাব বজায় রেখে যেই দেয় কোল, তার সাথে বঞ্চনায় হয় গণ্ডগোল। সদ্ভাব প্রতিপন্নানাং বঞ্চনে কাবিদগ্ধতা, অঙ্কে কুমার মাদায় হত্বা কিন্নাম পৌরুষম। অদ্ভুত ব্যাপার। এই শ্লোক শোনা মাত্র সঙ্গে সঙ্গে রাজপুত্রের মুখের বুলি পাল্টে গেল। এবার তিনি বলতে লাগলেন সেমিরা সেমিরা। এরপরে শোনা গেল আরেকটি শ্লোক, সেতু বন্ধে সিন্ধু নীরে গঙ্গায় সাগরে, ব্রহ্মঘাতী লভে মুক্তি মিত্রদ্রোহী মরে। সেতু বন্ধে সমুদ্রে চ গঙ্গা সাগর সঙ্গমে, ব্রহ্মহা মুচ্যতে পাপৈর মিত্রদ্রোহী ন মুচ্যতে। শ্লোক শুনে রাজা তাকালেন পুত্রের মুখের দিকে। রাজপুত্রের বুলি আরও সংক্ষিপ্ত হলো। এবার তিনি বলতে লাগলেন মীরা মীরা। বিস্মিত হলেন রাজা, বিস্মিত হলেন সভাসদগণ। তারা সব উৎকর্ণ হয়ে শুনলেন পরবর্তী শ্লোক, মিত্রদ্রোহী কৃতজ্ঞ ও বিশ্বাসঘাতক, যাবচ্চন্দ্র দিবাকর ভুগিবে নরক। মিত্রদ্রোহী কৃতজ্ঞশ্চ ये च বিশ্বাসঘাতকা, তে সর্বে নরকং যান্তি যাবচ্চন্দ্র দিবাকর। ফল ভালোই দেখা গেল। রাজপুত্রের বুলি থেকে আরেকটি অক্ষর কমলো। এবার রাজপুত্র শুধু বলতে লাগলেন রা রা। অবশেষে উচ্চারিত হলো শেষতম শ্লোক, রাজা আর রাজপুত্র কল্যাণ ইচ্ছাই, কাটাইবে কাল শুধু দানে ও পূজায়। রাজাসি রাজপুত্রসি যদি কল্যাণমিচ্ছসি, দেহি দানং দ্বিজাতিভ্য দেবতানং কুরু। রাজপুত্রের মুখ থেকে সসে মীরা খসে গেল। অবিলম্বে সুস্থ ও স্বাভাবিক হইলেন রাজপুত্র। সমস্ত সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রাজা বললেন মন্ত্রীকে, এমন ফলোৎপাদক মন্ত্র এক কালিদাস ছাড়া অপর কারো মুখে শুনিনি কোনোদিন। ইনি কি সাক্ষাৎ সরস্বতী তোমার ঘরে বধূরূপে আবির্ভূত হয়েছেন? যা হোক মন্ত্রী, তুমি অনুমতি দিলে আমি তোমার বধূকে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করি। মন্ত্রী বললেন, বিলক্ষণ, এতে আর আপত্তির কী আছে মহারাজ। রাজা তখন বধূকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, ঘরে থাকো চারু অঙ্গী নাহি যাও বনে, ঋক ব্যাঘ্র নরকথা জানিলে কেমনে। গৃহে বসসি চারজঙ্গী অটব্যা নৈব গচ্ছসি, ঋক্ষ ব্যাঘ্র মনুষ্যানাং কথং জানসি সুন্দরী। রাজার প্রশ্নে পর্দার উপর থেকে ভেসে এলো উত্তর, দেবগুরু প্রসাদেতে জিভে সরস্বতী, যেভাবে জানিনু তিল কথা ভানুমতি। দেবগুরু প্রসাদেন জিহবাগ্রেমে সরস্বতী, তেনাহং নৃপ জানামি ভানুমত্তা স্তিলং যথা। একথা শুনেই রাজা বুঝতে পারলেন কি ব্যাপার, আর লজ্জা সংকোচ না করেই তিনি পর্দার ওপারে ঢুকলেন এবং মহাকবি কালিদাসকে জড়িয়ে ধরে নিয়ে এলেন সভাগৃহে। সভাশুদ্ধ লোক ধন্য ধন্য করে উঠল। রাজা জোড় হাতে ক্ষমা চাইলেন মহাকবির কাছে। আমরাও জোড় হাতে নমস্কার জানাচ্ছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।